আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2004 সালের এই 21শে আগস্ট এই দিনেই আমাদের জননেত্রী শেখ হাসিনার মিটিং এ গ্রেনেড হামলা হয়েছিল। সেই গ্রেনেড হামলায় 21 জন নিহত এবং শত শত ব্যক্তি আহত হয়েছিলেন, যার মধ্যে আমাদের নেত্রীর একটি কান পুরোপুরি অচল হয়ে গেছিল, যে কানে উনি আর এখনো শুনেন না। এই অবস্থায় সেদিন যারা গ্রেনেড হামলা করেছিল তাদের বিচার কার্য হয়েছিল এবং সেই গ্রেনেড হামলার দায়ে তারেক জিয়া সহ আরো অনেকের সাজা হয়েছিল। আর আজ সেই গ্রেনেড হামলাটা, এই ঘটনাটা কেমন যেন উবে গেছে। সেটা মনে হয় যেন গ্রেনেড হামলা হয়নি। 2004 সালের 21শে আগস্ট এমন কিছুই হয়নি। যিনি সেদিন এই গ্রেনেড হামলা করিয়েছিলেন, মাস্টার মাইন্ড, সে তারেক জিয়া বা তারেক রহমান। তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার মামলা মোকদ্দমা নয়, কিচ্ছু নেই, সব কিছু হাওয়ার মতন চলে গেছে। এই পরিস্থিতি, আর এই পরিস্থিতির ভেতরেই বাংলাদেশের যে কি অবস্থা চলছে সেটা আপনারা সকলেই জানেন। যে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবস্থা খারাপ, দেশের জঙ্গিবাদীর উত্থান। অলরেডি গত 1 মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 100 জায়গা থেকে প্রায় আপনার শখানেকের মতন বিস্ফোরক উদ্ধার হয়েছে, অনেক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। এই যখন অবস্থা, জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছিল। আপনারা সকলেই জানেন জাতিসংঘের সেই রিপোর্টটির কথা, যে বাংলাদেশে আল কায়দার সেল গঠনের চেষ্টা হচ্ছে। আসলে আল কায়দা তো না, আল কায়দা যখন আল কায়দার শেষ সময়ে এশিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশে এরা অন্য নামে কার্যক্রম শুরু করেছিল। বাংলাদেশে করেছিল হিজবুত তাহরির, তারপরে আরো কি কি ইসলামিক দলগুলোর নাম দিয়ে তারা বাংলাদেশে এসেছিল এবং ওগুলো এখনো আছে। আর এই যখন অবস্থা, তখন আবার ওয়াশিংটন দূতাবাসে আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহকে ঘিরে চলছে একটা ঘটনা। আনসারুল্লাহ বাংলা টিম মনে হয় যেন ওয়াশিংটন দূতাবাস, বাংলাদেশের দূতাবাস ওয়াশিংটনে, ওনারা আনসারুল্লাহ বাংলা টিমকে নিয়ে খুব উজ্জীবিত। আর এই আনসারুল্লাহ বাংলা টিমই হচ্ছে যে আপনার আল কায়দার শাখা, যেটা বাংলাদেশে আছে। আনসারুল্লাহ বাংলা টিম এটাই হচ্ছে যে বাংলাদেশে আছে। আর এগুলো নিয়ে, এইসব ঘটনা নিয়ে ওয়াশিংটনও খুব হৈ হৈ রই রই চলছে। এবং আপনারা জানেন যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অফ কান্ট্রি রিপোর্টস টেরোরিজম 2023 বাংলাদেশ, এই আনসারুল্লাহ বাংলা টিমকে তারা একটি অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করছেন। সেম কাজটা আবার ব্রিটেনেও করেছেন, লন্ডনেও করেছেন। এই অবস্থায় বাংলাদেশের আমাদের যে মন্ত্রী সাহেব আছেন, উনি বলে যাচ্ছেন যে এগুলো সব ভুয়া, এগুলা ওদের মস্তিষ্ক প্রসূত কথাবার্তা। জাতিসংঘের যে রিপোর্টটা বলছে যে বাংলাদেশ আল কায়দা। তো এই জাতিসংঘই যখন আজ থেকে 1.5 বছর আগে ইউনুসের টাকা খেয়ে যখন বলছিল যে 800 জন মারা গেছে এই আন্দোলনে, তখন এটা বৈধ ছিল। আবার এখন যখন জাতিসংঘকে বলা হচ্ছে যে সেই সব ওই যে মরছে বলছেন আপনারা, তাদের সাক্ষী সবুত গুলো দেন, সেগুলো দিতেও রাজি হচ্ছেন না। তো ওনারা ওইদিকে রাজি হন না, ওইদিকে দিবেন না। আবার 800 মারা গেছে এরকম একটা নিউজও ওনারা করলেন, যাতে একটা রিপোর্ট দিলেন, সেইটা বৈধ। সেই বৈধতা ধরে শেখ হাসিনার ফাঁসি, অন্যান্য সকলের ফাঁসি দিতেছে। কিন্তু যখন এই জাতিসংঘ বললো যে বাংলাদেশে আল কায়দার উত্থান হচ্ছে, তখন বলছেন যে এটা উর্বর মস্তিষ্কের চিন্তাধারা, মানে জাতিসংঘের উর্বর মস্তিষ্ক। তো এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই যে ওরা জাতিসংঘকে সরাসরি বহিষ্কার করে দিলে পারে, বা ওই যে জাতিসংঘ তুমি কে, যেমন ইসরায়েল বলছে ওরকম বলতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে আমাদের রাষ্ট্রপতি তো হয়েছেন আপনার ফখরুল ইসলাম, যার বাবা চোখা ইসলাম, রাজাকার কমান্ডার, 701 নাম্বার রাজাকার পুত্র আবার এসেছেন কোথায়? বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, এবার আবার সেই রাজাকার পুত্র। যাক, তারপরে ইউনুসের চেয়ে ভালো হয়তো, আপনি আমি সকলে মনে করতে পারি যে ইউনুসের চেয়ে ভালো, এটা ঠিক। তো এখানে আমি কিছু কমেন্টস আপনারা ভাইয়েরা যারা কমেন্টস করেছেন, তাদের মধ্যে অনেকে অনেক রকম কমেন্টস করেছেন। এক ভাই লিখেছেন, ভাই এই ভিডিওটা দেখার পর আমার বোন আর 2 ভাগ্নির কথা মনে হলো, প্লিজ ভাই এই বিষয়ে কিছু বলিয়েন। আমি আপনার সকল লাইভ দেখি, কিন্তু কোন ভিডিওটা বা কোন বিষয় এটা আমি জানি না, সুতরাং আমি আসলে কিভাবে কি বলবো।
উনি আবারও লিখেছেন, প্লিজ পায়ে ধরে 1 মিনিটের জন্য কিছু বলেন। ফরিদ ভাই, আমাদের একটা জেনারেশন কিভাবে যে নষ্ট হয়ে যাবে জানা ছিল না। আমরা এখনো শিক্ষকদের সম্মান করি, ভয় পাই, এইটা আমরা কিভাবে ফিরে পাবো? জেনারেশন নষ্ট হয়েছে না নষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে যে $1,000,000 কোশ্চেন। আর জেনারেশনটা কি একদিনে নষ্ট হয়েছে নাকি অনেক দিন ধরেই অবক্ষয় হয়েছে? দেখ, জেনারেশনটা নষ্ট হয়েছে অনেক দিন ধরে। একসময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন দেখতাম যে নবীন বরণ, তারপরে বিদায়ী অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এলাকার পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, পাড়ায় পাড়ায় ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান এসব। তো ওগুলো বাদ দিয়ে আমরা যেদিন থেকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা শুরু করছি, জঙ্গি উৎপাতের ব্যবস্থা শুরু করছি, যেদিন থেকে আমরা এলাকায় একটা স্কুলের জায়গায় 20টা মাদ্রাসার ব্যবস্থা করছি, সেদিন থেকেই জেনারেশন যাওয়ার পথে পড়ছে। আর এই জেনারেশন যে যাবে সেটা সেদিনই বোঝা গেছে। সুতরাং এখানে আসলে বলার কিছু নাই যে একটা জেনারেশন কালকে নষ্ট হয় না, এই জেনারেশন নষ্ট হয়েছে অনেকদিন আগে। এখন এটা আপনাদেরই ব্যাপার। এটা আরেকজন বলছেন, ফরিদ ভাইয়ের লাইভে আসে না, অন্তত কিছু বলবেন, দুটা পায়ে ধরে আর ধৈর্য ধরে রাখতে পারতেছি না। এখন ফরিদ ভাই যদি না আসে, আমি তো আপনাদেরকে বললামই যে জেনারেশনটা এমনি এমনি নষ্ট হয় নাই। এক ভাই বলেছেন এত সময় হয় কেন? ভাই, ফরিদ ভাই যেখানে ছিলেন সেখানে বৈদ্যুতিক সমস্যার কারণে, দেখেন আমি লাইভ রেডি করে ফেলি সবকিছু, কারণ আমার জন্য সমস্যা না, আমার এখানে কারেন্টও যায় না, কিছু না। কিন্তু আমাদের যে অতিথিরা আসেন ওনাদের বিভিন্ন রকম সমস্যা হয়, কারণ দেশে থেকে আসেন, ইন্টারনেটের সমস্যা, সমস্যা, এইসব সমস্যার কারণে এই দেরিটুকু হয়, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। একজন লেগেছে, গুরু আপনার কথা শোনার জন্য অপেক্ষা দেখে গুরু শামীম ওসমান সাহেব কি বলতেছেন, আসলে কি ঘটনা ঘটে গেছে? দেখেন, শামীম ওসমান সাহেব কি বলছেন বা বলবেন সেটা শামীম ওসমানের বিষয়, বা আমাদের এই যেসব নেতৃবৃন্দ এই মুহূর্তে আছেন তারাও কি বলবেন না বলবেন সেটা তাদের বিষয়। তবে আমার মনে হয় যে একমাত্র আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি যারা আছে তারা না তৃণমূলের কর্মী না দেশবাসী, কারোকেই কিছু সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না, কারণ ওনারা কিছু জানেনই না সম্ভবত। এমনই একটা অবস্থা যে ওনারা ওই খানা পিনা করা, এক্সারসাইজ করা, জুস টুস খেয়ে ডাল টাল সে আগের মতন অবস্থানে আনা ছাড়া ওনারা আর কিছুই জানেন না। আপনার মনে হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, ওনাকে আমার গালি দিতে পারেন, আই ডোন্ট কেয়ার, যেটা সত্য সেটাই বললাম। আমাদের যেসব নেতারা দেশ ছেড়ে পালাইছেন, যারা দেশের ভিতরে আছেন ওরা কষ্টে আছেন, তৃণমূল কর্মী কেউ পালাইতে পারে নাই। কাদের সাহেবের একটা কথা আমার খুব আজকে স্মরণ পড়ে। কাদের সাহেব একটা কথা বলছিলেন যে শেখের বেটি শেখ হাসিনা পালায় না, আমাদের কর্মীরা পালায় না। এটা ভালো বলছিলেন। নেত্রী পালায় না, ওনাকে সসম্মানে দিয়ে আসা হয়েছিল দিল্লিতে, আর কর্মীরা পালায় নাই, সব দেশে আছে, মাটি কামড়ায়া মাটি খেয়া দেশে আছে। পালাইছে কারা? নেতারা সব। আর ওই নেতারাও এখন বিদেশে যাইয়া ভাই চাউমিন খাইতেছে, কেউ অনেক কিছুই খাইতেছে, ওনাদের মুখ চেহারা তাজা ভাব দেখেন আপনি, কোনো টেনশন নাই, কারণ ওদের কাছে পয়সা আছে। ওনারা ঠিকই পয়সা দিয়া বিশাল বিশাল বিল্ডিং ভাড়া নিয়ে আছেন, ওখানে এমন এমন নেতাদের বাড়িঘরও আছেন যেটা আপনার অকল্পনীয়, যে ওই বাড়িতে ঢুকার জন্য আপনাকে অন্তত 6টা সিকিউরিটি পাস দিয়া যাইতে হবে নেতাদের বাড়িতে ঢুকার জন্য। কলকাতাতেই আপনাদের নেতারা আছে যারা বাংলাদেশ থেকে কাজের বুয়া 3-4 জন নিয়েও আছেন, বউ বাচ্চা নিয়ে বহাল তবিয়তে আছেন। ওনাদের কোনো টেনশন নেই আপনাদের নিয়ে, আপনারা বাঁচলেন কি মরলেন সেটা নিয়েও টেনশন নেই, নেত্রী ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে ওনাদের টেনশন নেই। ওনারা বহাল আছেন, ওনাদের ব্যবসা বাণিজ্য, বাসের ব্যবসা, ট্রাকের ব্যবসা, পেট্রোল পাম্পের ব্যবসা, সব চলে বাংলাদেশে। বাংলাদেশের হেন কোনো ব্যবসা নেই যে ওনাদের চলে না, খুব শান্তিতে আছে। ওনাদের বাড়িতে ঢুকার আগে ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, প্রথম গেটে গেলে আপনার চেহারার স্ক্যান করে ওনাদের কাছে পাঠাবেন, ওনারা এখান থেকে ওকে করলে সেকেন্ড গেট পার হবেন, সেকেন্ড গেটে করলে আপনাকে একটা বারকোড দিবে, ওই যে আপনার বিভিন্ন খাওয়ার আনলে বারকোড আছে না, চিটিং চিটিং বারকোড, ওইটাতে স্ক্যান করার পরে এরপর আপনার আবার আই কন্ট্যাক্টের স্ক্যান নিবে, নেওয়ার পরে আবার নেতাই বলবে যে হ্যাঁ একে আসতে দাও, এরপরে আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে আবার গেট খুলবে, দারোয়ান বলবে আপনি কোথায় যাবেন, কার কাছে, অমুকের কাছে সাইন দেন, আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বলছে, আচ্ছা যান আপনি 4তলায়, 4তলায় গেলে বলো যে আচ্ছা আপনি স্যারের কাছে আসছেন, স্যার 4তলায় না, স্যার 2তলায় আছে, কিন্তু ওইখানে যে বিল্ডিং পর্যন্ত গেছেন ওই বিল্ডিং পুরাটাই ওনার ভাড়া। এরকম নেতারা আছে, বড় ওনারা বহুত বড় নেতা হ্যাঁ।
তো আমি যার কারণে আমি বলি যে আমাদের নেতাদের, এখন আওয়ামী লীগ নেতাদের অবস্থা এরকম, তলোয়ার ছাড়া দেলোয়ার আর লিঙ্গ ছাড়া সিংহ। সুতরাং ওনারা কে কি বললো, শামীম ওসমান কি বললো, অমুক কি বললো, তমুক নেতা কি বললো, ভাই ওগুলাতে না যাইয়া এক নেত্রী শেখ হাসিনা কি বললো সেটার উপরে স্থির থাকে, যে নেত্রী কি বলছে, নেত্রী যা বলছে সেটাই মানেন, বাকি কিছু মানার দরকার নাই। ওইসব ভাইগিরি নেতাগিরি আমি কখনো করিও নাই। আমি তাই এক পয়সার পাত্তাও দেই না যে এই নেতারা কি বলে না বলে, কই যায়, কি খায়, কোনো টেনশন নাই। আপনি এখন দেখতেছেন যে আমি নেতাদের এই না এখন আর লাইক করি না, কারণ হচ্ছে যে এই নেতারা কিছু বলতেই পারে না। যেই নেতা তৃণমূলের কর্মীদেরকে কোনো দিক নির্দেশনা দিতে না পারে, যেই নেতারা বাংলাদেশের কোন লোককে দিক নির্দেশনা দিতে না পারে, সেই নেতা দিয়ে আমি করব। সেই নেতারাই আইনা আপনাদের সাথে কথা বলায় আর লাভ কি? ওনারা তো কিছুই বলতে পারবেন না। আজকেও যদি আপনার কোন নেতারে দিয়ে আপনি দেখেন, আজকে অনেক ইউটিউব প্রোগ্রাম চলছে, বিভিন্ন নেতা ওখানে কথা বলছে, ওই নেতারা কি কিছু বলতে পারছে? কিছুই বলতে পারে না। ওরা কিছুই বলতে পারে না। কেউ চেহারা দেখায়, কেউ চেহারা দেখায় না। ওরা লজ্জায় থাকে, ওদের লজ্জা লাগে চেহারা দেখাইতে, তারা লজ্জায় থাকে। তো এইসব নেতাদের নিয়ে আমি কোনো কথা আর বলতে চাই না, যার কারণে আমি আমার চ্যানেলে আপাতত আমি আমার চ্যানেলে আর কোন আওয়ামী নেতাকে আনি না, এবং ওদের কথা এবং কাজেও ঠিক নেই। এমন যে কথা এবং কাজেও ঠিক নেই যে বলবে আপনারা ঠিক আছে ভাই কালকে আসবো, এর পরের দিন আর ফোনে পাবেন নাই। কারণ ওরা মনে করে যে ভাই গেলে এরপরে পাট করে আবার কি জিজ্ঞেস করে বসে, কি কয়, কি উত্তর দিবে। তো নেতারা আছেন, নেতাদের তালে ওনাদের সব ঠিক আছে, ওনাদের বাড়িঘর ঠিক আছে, খানা দানা ঠিক আছে, চাকর বাকর ঠিক আছে, এমন কি ওনাদের ঘরের ইন্ডিয়ার কলকাতায়, দিল্লিতে বা দুবাইতে যারা আছেন তাদের ঘরের কাজ করে দেওয়ার জন্য বাংলাদেশের বহু চাটুকার যারা এতদিন দেশে পা চাটছে, তারাও সেখানে এখনো পা চাটে। তাদের একটা বাহিনী কন্টিনিউ সব জায়গায় রেডি। ওনারা ওইখান থেকে বসে অনেক কিছু করেন, এগুলারে আমি বলি ভাড়াটিয়া নেতা। এই অবস্থা। সুতরাং এক ভাই জিজ্ঞেস করছেন ফরিদ ভাই কোথায়? ফরিদ ভাই আছেন, তবে ওনার এখানে ইলেকট্রিক্যাল সমস্যার কারণে উনি ঢুকতে পারেননি। উনি আমাকে বলছেন 10 মিনিটের ভেতরে ঢুকবেন। আমি এখনো আবার চেষ্টা করছি যে উনি আসতে পারেন কিনা। তো উনি যদি না আসে তাহলে সেখানে সেটা হচ্ছে যে আপনার ইলেকট্রিসিটির কারণে। আমি আপনাদের কমেন্টস গুলো একটা একটা করে পড়ছি। বাস্তব কথা ভাই, তারেক ভারতে যাবে এই নিউজ শুনলাম। না ভাই, আমার মনে হয় না তারেক রহমান এই মুহূর্তে ভারতে যাবে। তবে তারেক রহমানের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, ওনার যে কথা, উনি বললেন যে আপনার ওই যে জাতিসংঘের মিটিং এর আগে পরে যেতে পারেন। আসলে কখন কিভাবে যাবেন সেটা এখন তারেক রহমানের সিদ্ধান্ত, উনি চেষ্টা করবেন যাবেন। আর ভারত তো বারবারই বলছে যে আসার জন্য, তবে পক্ষ বিপক্ষ ভারত কেন এত বেশি আসতে বলছেন বা ভারত কেন এত উদ্গ্রীব তারেককে নেওয়ার জন্য, সেটা পিছনে একটাই কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। ভারতের বাংলাদেশের সাথে কোনো নেই, প্রবলেম নেই। ভারতের ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশের সাথে অতীতের চেয়ে ভালো চলতেছে, আরো বেশি চলতেছে। ভারত একটা জিনিসই চিন্তা করে, সেটা হচ্ছে সিকিউরিটি রিজন, যে বাংলাদেশের মধ্যে আল কায়দা ফাল কায়দা মিলাইয়া তার দেশের কোনো সমস্যা করে কিনা, এইটাই হচ্ছে ভারতের মূল টেনশন। যার কারণে আপনাদের চিন্তা করতে হয় 30 বছর আছে, 30 বছর আগে একবার এসেছিল ভারতের প্রধান, আর এইবারে এসেছে। তার মানে এটা বিশাল সিকিউরিটি রিজন আছে ভারতের জন্য, যার কারণে ভারত সরকার চাচ্ছে যে তারেককে নিয়ে যেতে, অভ্যর্থনা দিতে বা করতে। আবার এখানে অনেকে পক্ষ বিপক্ষ অনেকে আছে, অনেকেই বলছেন বাংলাদেশের থেকে, আমার কাছে কথাগুলো যুক্তি মনে হয় ওনাদের, যে অনেকে বলছেন যে ভারত তারেক নেওয়ার জন্য, তারেকের প্রতি এত আবেগ, এতই যদি কথা বলতে হয় তারেক নিয়ে যেতে, তো তারেক ওই দেশে যায় কথা বলবে কেন? তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক তোমার দেশের সমস্যা নিয়ে ওই দেশে, তুমি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসা কথা কওয়া আমগো দেশে, যুক্তি আছে, যুক্তি খারাপ না। এই যুক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, যে ভারত আপনার এত সমস্যা, এত বন্ধুত্ব করতে হলে আপনি আসেন না কেন? আপনি এত হেডাম দেয় লাভ কি? আপনি আহেন, বিচার তো আপনারা আটকে গেছে, সুতরাং আপনিই আসেন, আপনি এসে কথা বলেন, সেটা বলেন না কেন?
এই যুক্তিটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না। আর ভারত ব্যবসা বাংলাদেশের সাথে করতে হবে, ভারত ব্যবসা না করে বাংলাদেশের সাথে পারবে না, যত যাই বলেন ভারতেরই ব্যবসা করতে হবে, মার্কেট কেউ হারাইতে চায় না। ঘটনা হচ্ছে যে অবস্থাটা কেমন জানেন, যে আপনি বাজারে একটা দোকান দিছেন, এখন দোকান দেওয়ার পরে এক লোকের সাথে আপনার বড় ওরে দেখলেই আপনার শরীর জ্বলে, শরীর জ্বলে মানে তার সাথে আপনার কথাই কর না, শরীর জ্বলে, দেখলেই মারামারি হয়। কিন্তু তার পোলায়া যদি প্রতিদিন 300 টাকার মাল আপনার দোকান থেকে কিনে, আপনি কোন যে তোর কাছে বেচুন না, আপনি ঠিকই বেচবেন, কারণ এটা ব্যবসা। ভারতের অবস্থা ওইরকম, ভারত ব্যবসা বুঝে, মারওয়ারি এরা ব্যবসা বুঝে, এখানে অন্য কিছু না। আপনারা আবার মনে করেন না যে হ্যাঁ কেন ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং, না না না, ওগুলা নেই। ব্যবসার লাগে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি নেই। ব্যবসা ব্যবসা, সবই ব্যবসা। ভারত ব্যবসা বুঝে, ব্যবসাই করে। এক ভাই লিখছেন, রাশেদ ভাই ধর্মীয় সন্ত্রাসী প্রচারের জন্য শেখ হাসিনা কি দোষী না? এত ওয়াজ মাহফিল হতো, এই ওয়াজ মাহফিল গুলো কি ধর্মীয় সন্ত্রাস না? দেখেন, শেখ হাসিনা দোষী না, দোষী আপনার ভাইয়েরা। ওই যে যেসব ভাইয়েরা যাইয়া ওখানে সভাপতি হইতো, মসজিদ কমিটির সভাপতি হইতো, অমুক কমিটির সভাপতি হইতো, আনছে কারা গত 15 বছরে বড় বড় মাহফিল? সব আওয়ামী লীগ নেতারা বইয়া বইয়া এই কাম করতো, ওরাই দোষী, শেখ হাসিনা না। সবকিছুতে শেখ হাসিনার দোষ দিয়েন না, দোষী ওই নেতারা যাদেরকে আপনারা ভাইয়া আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার পিছে, তোমার পিছে করতেন, তারাই দোষী। যেসব দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেখানে রাজনীতি, ভোট পাওয়ার উদ্দেশ্যে ধর্মভিত্তিক রাজনীতিবিদদের উত্থান ঘটে, কারণ এর মাধ্যমে সহজে ভোট পাওয়া যায়। এটা অশিক্ষিত দেশগুলোতে হয়, অশিক্ষিত দেশগুলো বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলাতে এটা হয়, এটার কোনো ইয়ে নাই। আরেক ভাই লিখছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল রাশেদ ভাই। ধন্যবাদ ভাই আপনাকেও। আরেকজন লিখছেন, আওয়ামী লীগের ক্ষমতায় অন্যতম কারণ তোষণ নীতি, তোষণ নীতির মাধ্যমে হয়তো সাময়িকভাবে শাসন, তোষণ নীতি এখনো চলছে, এখনো আপনাদের নেতাদের গ্রুপিং চলছে। আমি যদি কথা বলি, আমি যদি বলতে চাই, কয়েক ঘন্টা বলতে পারবো, একদম প্রতিটা নেতার নাম ধরে ধরে বলতে পারবো, কারা কারা এখনো কোন কোন গ্রুপে বিভক্ত, কারা কারা কোন কোন গ্রুপে বিভক্ত, নেতারা কার কি সমস্যা সব বলতে পারবো বিস্তারিত, কল্পনাও করতে পারবেন না। এখনো আছে, এখনো এই স্টিল নাও, এদের চরিত্র চেঞ্জ হয়নি। কারণ এদের সবার কথা হচ্ছে যে কে কি হইলো না হইলো তাদের নেতৃত্ব ধরে রাখতে হবে। কিন্তু এই যতগুলো নেতা পলাতক এই মুহূর্তে, কলকাতাতে যতগুলো নেতা আছে, যে বড্ডা বড্ডা নেতা, নোয়াখালীর ভাষায় কই, একটু ফেনীর ভাষা বা নোয়াখালীর ভাষা, সরি ভাই আপনারা মাইন্ড করেন না, যে বড্ডা বড্ডা নেতারা আছে না, বড্ডা বাইচা বড্ডা নেতারা, এতারা 5 জন লোক দিয়ে একটা মিছিল করাই পারবো না। এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, গ্রাম থেকে উঠটা ঢাকা শহর আইয়া এমপি হইছেন, দয়ায় 2024-এ দয়ার এমপি। ওরা ঢাকা শহরে একটা মিছিল করাই পারবো না, একটা মানববন্ধন করাই পারবো, কিন্তু ওনারা বহুত বড্ডা বড্ডা নেতা, এত বড় নেতা। ওই যে লিঙ্গ ছাড়া সিংহ সব, তলোয়ার ছাড়া দেলোয়ার, গ্রুপিং করতেছে বৈশা বৈশা, সকালে এক গ্রুপ, বিকালে এক গ্রুপ, দুপুরে এক গ্রুপ, বহু কিছু আছে, অনেক অনেক কিছু। অল্প দিন, বেশি দিন নাই, আপনাদের টেনশন করতে হবে না, অল্প দিনে নাম, ছবি, ভিডিও সহ, নাম, ছবি এবং ভিডিও সহ অন লাইভে প্রচার করবে আওয়ামী লীগের এসব নেতাগুলো অবস্থা। কারণ হচ্ছে যে এরাই দল খাইছে, কর্মী খাইছে, সবকিছু এরাই খাইছে। আরেকবার লিখলেন, বাংলাদেশের জনগণ ভারত বিরোধিতা কেন? তারেক রহমানকে না ডাকলে চলে, ব্যবসা না করে অন্য কোনো দেশের সাথে ব্যবসা প্রতিষ্ঠা করলেই চলে। আমি আপনাদেরকে আগেই বলছি, ভারতের ব্যবসা করে চলতেছে, বাংলাদেশের না লাগলে বাংলাদেশ আনবে না, অসুবিধা কি আছে? বাংলাদেশ না আনুক না, বাংলাদেশে মানা করছে? বাংলাদেশে কি ধরে রাখছে, পায়ে ধরে রাখছে, ভাই আমাদের থেকে নিও? বাংলাদেশের না লাগলে বাংলাদেশ নিবে না। আমার এক ভাই লিখলেন, বিদেশে আরাম আয়েসে জীবনযাপন করছে যারা, তারা দেশে ফিরে প্রচুর কেলানি খাবে এবার। না ভাই, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না, কারণ বিদেশে বসে যারা এইসব গ্রুপিং করতেছে, দলের ক্ষতি করতেছে, এরা কেলানি খাবে না। এরা ঠিক আসার 15 দিন আগে অলরেডি ছাড়া শুরু করছে,
আপনার আমার মতন আরো তৃণমূলের কর্মী টর্মী যা আছে, কাউরে 500, কাউরে 200, কাউরে 20 টাকা, কাউরে সিঙ্গারা, কাউরে সমোসা খাওয়াইয়া তারা তাদের নেতৃত্ব ঠিকই রাখবে। তাদের আপনারা কেলানি দিতে পারবেন না, এটা ভুল কথা। এটা অতীতেও দিতে পারেন নাই, এখনো দিতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনারা কেলানি দেওয়ার মতন সক্ষমতা আপনাদের নেই। কেলানি দেওয়ার মতো সক্ষমতা একমাত্র বিএনপির আছে। বিএনপির পোলাপান ওই জায়গায় ঠিক নেতা লুঙ্গি খুইল পিড়াইছে বিএনপির নেতাদের, এটা আপনি একটু খেয়াল করে অতীত ঘাইটা দেখেন। আপনারা পারবেন না, দুঃখিত আমি, মনে কষ্ট পাইতে পারেন। রাশেদ ভাই, আপনার কথাগুলো ভালো লাগে, তবে আমাদের ময়মনসিংহ গাফারগাঁওয়ের এমপি সাহেবের ব্যাপারে কিছু বলেন। আপনাদের গাফারগাঁওয়ের এমপি, ঢাকার এমপি, রাজশাহীর এমপি, খুলনার এমপি, মাদারীপুরের এমপি, শরীয়তপুরের এমপি, সব বিষয়ে বল। সব ভাইয়েরই টিনের চালে কাউয়া, নেতা আমার ডট ডট, এগুলো সব খুইলা দিব, আপনাদের সাথে খুল্লা প্রকাশ করব। ওই যে বললাম না, কোন কোন নেতার বাড়িতে যাইতে কয়টা কয়টা সিকিউরিটি ক্যামেরা আছে, কি আছে না আছে, ওগুলো একটা ভিডিও শর্ট সহ দিব আপনাদের, টেনশন নিয়েন না। আপনারা প্রস্তুত থাকেন, আমিও প্রস্তুতি নিচ্ছি, সব আছে, ফাইলিং রেডি, দিবই। দলের সাধারণ সম্পাদক ভাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে গ্রুপিং করতেছে, অন্যদের কথা পরে বলেন। দলের সাধারণ সম্পাদক তো আছে আমাদের কাদের কাকা, উনি গ্রুপিং করতেছে না কি করতেছে সেটা তো আপনি বললেনই, তার আমি কি বলবো? আপনি যখন বললেন, আপনি আরো কিছু বইলা দেন, তাইলে আমরা অন্তত সবাই জানি, সবাই দেখতে পারি যে কে কিভাবে কি করতেছে। তবে অবস্থা খারাপ, আমি আপনাদের শুধু এটা বলবো যে অবস্থা খারাপ, নেতাদের অবস্থা খারাপ, এতটুকু বলি। নেতাদের উপরে, নেতারা এখন যে যেখানে আছেন সেখানকার সরকার প্রশাসনও বিরক্ত। অলরেডি বহু নেতাকে ডাক দিয়া বলছেন যে দেশে যাও, তোমরা বহুত বছর, 2 বছর ছিলে এখানে, বহুত কিছু করছো, বহুত সুযোগ পাইছো, কিছু করতে পারো নাই, তোমরা দেশে যাও। আর যদি দেশে না যাও, তোমাদের হাত পা বাইন্দা ঠিক ওই কাঁটা তারের উপর দিয়া ফালাই দিব, ফেলানির মতন। এই কথাটাও বলছে বহু নেতারে, বিরক্ত হয়ে আছে এদের এইসব কারণে। কেউ সহ্য করবে না এসব পোংটামি। রাশেদ ভাই কলকাতা থেকে বলছে, আপনার কথা বললে বুলেটের থেকেও শক্তিশালী টাকলা ব্যারিস্টার খুব বাড়াবাড়ি করছে। ভাইয়া, আপনি কলকাতা থেকে দেখছেন, অসুবিধা নাই, টাকলা ব্যারিস্টার বাড়াবাড়ি করছে, দেখেন ভাই, আমাদের তো মুখ বলবো, অসুবিধা কি? আর এখন ধরেন ভারতকে নিয়ে যেই ট্রল হইতেছে, এই ট্রলের জন্য পুরোপুরি ভারত সরকার দায়ী। কারণ আপনার তো আর তারেক জিয়ার পায়ে পড়ার উপায় ছিল, ঠিক আছে না, নিতে হবে। এখন বাংলাদেশের মানুষ, আমি আপনি হয়তো শুনছেন, এখন বাংলাদেশের মানুষ ডিরেক্ট বলতেছে, তোদের দরকার হইলে নরেন্দ্র মোদী তুই আয় দেশে, এটা বাংলাদেশের মানুষ বলতেছে। আমার কাছে কথাটা খারাপ লাগে না। আপনাদের এতই যখন খায়েশ তারেকের নিয়ে দেখা করতে হইব, কথা কইতে হইব, এবং কি বলছেন যে বিশাল আয়োজন করবেন নাকি, বিশাল তারেক জিয়াকে অভ্যর্থনা জানানোর বিশাল আয়োজন করবেন। আপনাদের এত টেনশন থাকলে আপনারা নিজেরাই আসেন না, আইসা কথা বলেন, আসবে না তারেক। এটা ভারত সরকারের বোঝা উচিত যে এত বিশ্বাস করলেন, এত কথা কইলেন, তারেকের মা মইরা যায়, আপনারা 13 বার সিডি পাঠান, মন্ত্রী মিনিস্টার সব পাঠান, উনি প্রধানমন্ত্রী করার জন্য ওনারা আনাইছেন না, সব করছেন না, হইছে তো। এখন বুঝেন তারেক কি জিনিস, তারেক ভাইয়া কি জিনিস বুঝেন। তারেক ভাইয়া আর অন্য জিনিস না, তারেক ভাইয়া আরেক জিনিস। আমি এর আগে বহুবার বলছিলাম যে তারেকের এক দাঁতের বুদ্ধি যেমন আওয়ামী লীগ নেতা কোনো, এখন মনে হয় যেন তারেকের এক দাঁতের বুদ্ধি আপনাকে ভারতীয় নেই। ভাই, আপনার মানেন চাই না মানেন, এত গিরগিরানি, এত পিরপিরানির পরও তো নিতে পারলেন না এখন পর্যন্ত। এখন হে যা কইতেছে তাই মানতেছেন। এই যে আজকে একটা নোটিশ দিলেন আপনারা, দেখেন আমি দেখাই ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করলো ভারত, অস্বাভাবিক পদক্ষেপ দিল্লির। আপনাদের ভারতীয়দের ভাই, গভর্নমেন্টের একটু লজ্জা থাকা উচিত। পারবেন না আপনারা বাংলাদেশে টাইট দেওয়ার জন্য যে তেল পেট্রোল অমুক তমুক বেচা বন্ধ করবেন, সেটা পারবেন না। কারণ এটা না পারলে আপনাদের নষ্ট হয়ে যাবে, অন্য কোথাও যাবে না। সুতরাং আপনাদের ব্যবসা করতে হবে, ব্যবসার জন্য যা ইচ্ছা তা বললো, আপনার কিচ্ছুই করার নাই।
রাশেদ হায়দার টাইটেল দিয়েছে কি আর বলছে কি ইউটিউব ভিউয়ের ব্যবসা বন্ধ করেন, বট বাহিনী মজা পাচ্ছে, দলের তৃণমূল কর্মীদের বিভ্রান্ত করবেন না। ম্যানিপুলেটেড জেএনজি আপনার, আমি টাইটেল দিয়েছি কি আর বলছে কি ইউটিউব ভিউর ব্যবসা, ভাই আপনার না থাকলেও সমস্যা নাই, তা আপনি চলে যান। আমি ভিউ ব্যবসা করার জন্য বসি নাই, ইউটিউবে পয়সা কামানোর জন্য বসি নাই, নাকি আপনাদের সরাসরি দালালি করার জন্য বইছি। তৃণমূল কর্মীদের বিভ্রান্ত মানে কি? আপনি কোন নেতার পাশ আটেন ওইটা বলেন আগে, কোন কোন নেতার পাশ আটেন। আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, মূলত আপনি নেতার পাচাটা দালাল, তাই আমার কথা শুনতে খারাপ লাগে। ওই পাচাটা বন্ধ করেন আর আপনার নেতার নাম বলেন, এরপরে দেখেন নেতার ফিরিস্তি দিয়ে দিতেছি, এরপরে বুঝবেন। সেটা ফালতু কথা বলার আগে চিন্তা করেন। তৃণমূল কর্মীরা, আপনাদের তৃণমূল কর্মীরা আছে বিদায় এখনো আপনার মতন এই জঙ্গি এখানে আইসা মুখ না দেখা কথা কইতে পারতেছেন। আপনি নিজেই একটা বট। আপনার তৃণমূল কর্মী 2 বছর ধরে কষ্টে আছে, আর আপনার নেতারা এখানে দেখে কি কি পান করিতেছে, ভিডিও দুমো অন্তত 50 নেতার ভিডিও দিতে পারবো। ওনারা কোথায় কত টাকার খানা খাইতেছেন, কত টাকা পেমেন্ট করতেছেন, বউয়ে কতটা শাড়ি কিনতেছে, আর কোথায় কোথায় আবার টিকটক করতেছে, এইটি সহ দিতাম। এই জন্য কই যে সবসময় চিন্তা করেন যে কি হয়েছে। ওরে ভাই, আপনি তো ভাই আপনি বললেন সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানেন কেন? নেতার পাচাটারা চাটি না, আমরা নিজেরাই নেতা। আপনি কোন জাতের নেতা? আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আমি তো বলবো, এই যে আপনার মতন জঙ্গি আমার কথা শুনে এইটাই ভালো। শুনেন, সাবস্ক্রাইব আপনি কেন আপনার দাদারা সহ সাবস্ক্রাইব করেন মিয়া? কেন আপনাকে নেতাগো সম্বন্ধে কিছু না কইলে তখন ভাল লাগে, খালি নেতার বিরুদ্ধে গেলেই খারাপ। দেখেন, যারা শুনতেছেন আমার কথা, তাদের কাছে ওনার নেতাদের বিরুদ্ধে কেন বলছি, ওনারা এখনো সেই নেতার চাটুকারী, মানে অমুক ভাই তমুক ভাই, ওনারা সব সহমত ভাই। গুরুচাঁদ ঠাকুর, রাশেদ ভাই আপনার কথায় দুটো জিনিস প্রতিফলিত হচ্ছে। এটা ভারতকে সময় দেওয়া, যেমন পাকিস্তান সময় দিয়েছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের ট্রেড কত ছিল জানেন রাশেদ ভাই? ভাই আমি জানি আপনার পাকিস্তানের সাথে ট্রেড কত ছিল, অমুকের সাথে ট্রেড কত ছিল, আমেরিকার সাথে ট্রেড কত ছিল। বাইরে আমি মনের দুঃখে বলতেছি যে ভারতের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, জায়গা জমি সহায় সম্পত্তি কিছু নিয়ে নাই। আমার কথা হচ্ছে যে ভারত সম্মান দেওয়ার চেষ্টা করছেন তো ভাই, করেন নাই? বেশ কয়েকবার ডাকাইলেন, আসে না। এরপরেও এত কি? ভারত গভর্নমেন্টের, আগেই বলছি, ভারত গভর্নমেন্টের একটাই সমস্যা, সেটা হচ্ছে সিকিউরিটি রিজন। ভাই পাকিস্তানের সাথেও আপনাদের সিকিউরিটি রিজন আছে, চায়নার সাথেও সিকিউরিটি রিজন আছে, কিন্তু ওইখানে সামাল দিতে পারলে আর বাংলাদেশের মতো এই দেশে সামাল দিতে পারতেছেন না, সামাল দিতে পারবেন না। গত 2টা বছর এর আগে ইউনুস গভর্নমেন্টের সময় আপনারা রাগান্বিত হইয়া এরপরও সমস্ত বিপদ আপদে হেল্প করছেন। এই এই তারেকের সময় ওই যে তেল চায় পেট্রোল চায় হেল্প করতেছেন। ভাই ও যখন গাদ্দারি দেখাইতেছে, ও যখন ঘেটির এটা মোটা দেখাইতেছে, ওর একটু ঘেটিটারে একটু নরম করেন না, একটু নরম করার ব্যবস্থা আছে না? এই যে তেল চাইতেছে, হ্যাঁ তেল দিব বইলা কবে দিব, লগে লগে না পাঠাই একটু লেন্দি করেন। যেটা এখন দরকার সেটা 1 মাস পরে দেন, আস্তে আস্তে লেন্দি করেন। কারণ আপনি যখন আশা দিবেন যে ভাই কালকে আমি তেল দিতেছি, তার মানে কালকে আর এই সরকার তেল কিনতে পারবো না, সুতরাং আপনি কালকে কোন আপনার বেয়ারিং নষ্ট, তেল আহে না, অসুবিধা আছে ভাই? অসুবিধা তো নাই। এই যে আদানির বিদ্যুৎ বেয়ারিং আরেকটা নষ্ট হয়ে গেছে বলে কিছুদিন বন্ধ রেখে বিদ্যুৎটা আপনার নিজের দেশে চালান, আপনার দেশেও লোডশেডিং আছে সেইখানে চালান, একটু ইয়ে দেন না, টাইট দেন, আস্তে আস্তে টাইট দেন। আপনি চাইলেই মরিচ দেন, কাঁচা মরিচ দেন, না না না। আপনি যতক্ষণ পর্যন্ত ভারতীয় গভর্নমেন্ট বা ভারতীয় জনগণ এতটুকু না বুঝবে যে, একটা কথা আছে হিন্দিতেই বলে না, লাতো কা ভূত বাতো মে নেই মানতা, যতক্ষণ এদের লাথি না মারবেন ততক্ষণ কথাই শুনবো না। আর জঙ্গি সরকার এরা শুনবো না, কারণ এরা তো জিহাদের জোশে জোশান্বিত, ওনারা জিহাদ করতেছেন।
এই জন্যই বলছি ভাই, অন্য আর কিছু না। একজন লেখছেন, রাশেদ ভাই আমাদের এমপি পাপন সাহেবের কি খবর, এলাকার একজন নেতা কুমির, খবর নেই। ভাই খালি পাপন কেন, পাপন ছাপন গাপন নাপন সবারই একই অবস্থা, অবস্থা সবারই এক, কারো অবস্থাই ভালো না, সবার অবস্থা একই। কোন নেতা আপনাকে খবর নিতেছেন না। ওই যে আমার ওই ভাই বারবার খেপতেছেন, দেখেন আমার ওই ভাই, মায়ের চাইতে মাসিক দরদ বেশি, নেতার নামে হাজার হাজার মামলা, নেতা না থাকলে কর্মীরাও থাকবে না। ওই যে নেতার নামে হাজার হাজার মামলা, তোর নেতা চোর, মামলা হবে না। তোর নেতা যদি সৎ সৎ হইতো, মামলা হইতো না। কেন তোর নেতা নামে মামলা, তোর নেতা চোর বিধে তোর নেতার নামে মামলা হয়েছে। তোর নেতা কি ভালো মানুষ ছিল? বরঞ্চ তোর এইসব কুলাঙ্গার নেতার কারণে নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। তোদের এই কুলাঙ্গার নেতাদের কারণেই নেত্রী আজকে দেশ ছাড়া, এটা তোরা মনে নাই। আর মামলা নিয়ে আর বাংলাদেশে আর নেতা নাই। এতগুলা এমপি, সাবেক বর্তমান এমপি মন্ত্রী অনেকেই তো জেলে আছে, অনেকেই জেল আছে না, মামলা আছে না ওদের নামে। ওরা কি তোমার নেতার মতো পালাইছে ভাইয়া? আপনার নেতার নামে মামলা, নেতার নামে মামলা, হাজার হাজার তৃণমূল কর্মীর নামে মামলা আছে। আমার দেখে এমন অনেক কর্মী আছে আইসিটির মামলা, একটা না চারটা আইসিটির মামলা নিয়ে এখনো দেশে আছে, ওরা মিছিল মিটিং করতেছে, পোস্টার লাগাইতেছে। তো এরা তো পালাইলো না, তোর নেতা পালাইলো কেন? তোর এই কুলাঙ্গের নেতাটি পালাইলো কেন? তাগর যন্ত্রণায় তো বাংলাদেশে কোনো অঞ্চলে ঢুকা যাইতো না। এক ভাই লিখছেন, ভাই ডিসেম্বরের নেত্রী কি দেশে আসতে পারবেন? দেখবেন আমি বিশ্বাস করি, আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি যে আমার নেত্রী যখন বলছে যে দেশে ডিসেম্বরের ভেতরে ঢুকবেন, আমি বিশ্বাস করি। আমার কাছে উপরে আল্লাহ, পরে নেত্রী, এরপরে আমি, মাঝখানে বিছখানে আর কেউ নেই, আসেও নাই পাশেও নাই। আমি বিশ্বাস করি আমার নেত্রী বলছেন আসবেন, আমি বিশ্বাস করি আসবেন। সুতরাং এইখানে এই কথাটা আমার কেউ জিজ্ঞেস করে আসতে পারবেন কিনা, এই প্রশ্নটা করেন না প্লিজ। যদি আপনি সত্যিকার অর্থে নেত্রীকে ভালোবাসা থাকেন, তাহলে এইটাই মনে রাখেন যে নেত্রী আসবে, উনি যা বলেন তাই করেন। এখানে এক ভাই বলছেন ফেনীর নিজাম হাজারির কথা বলেন। ভাই আপনাদের তো বললাম একটু ওয়েট করেন, সবার ভিডিও ফুটেজ সহ কে কোন নেতা কি করে সব সচিত্র প্রতিবেদন দিব, এবং এইটা চলবে একেবারে সরাসরি 22 দিন, প্রতিদিন 2 ঘন্টার করে লাইভ প্রোগ্রাম চলবে। এগুলা দেখাবো, সব ফটো ভিডিও সহ দেখাবো, কে কি করে বেড়াচ্ছেন, কে কোথায় যায় কোথায় নাচতেছেন, কি খাইতেছেন, কোথায় যায় বেলি ড্যান্স দেখতেছেন, এটি সব জানাবো আপনাদের। তো ধন্যবাদ ভাইজান। ফরিদ ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে ওনার এখানে এখনো কারেন্ট আসেনি, সুতরাং উনি ঢুকতে পারছেন না। আজকের প্রোগ্রামটা যেহেতু উনি ঢুকতে পারেননি, প্রোগ্রামটা আরেকদিন হবে, সেই দিনই আমরা ওনার সাথে আবার দেখা হবে। তো আজকে পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা যাক কি হয়। তবে আপনাদের কাছে সকলের কাছে করজোরে একটা অনুরোধ, এই নেতার পা নাচাইটা, নেতা মেতা বাদ দেন, এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনারই নেতা মানেন। শেখ হাসিনা ছাড়া আর কোন নেতার কথাই শোনার দরকার নেই। যেই নেতা যেখানে কথা কয় সেই নেতার সেই চ্যানেল বাদ দিবেন, চ্যানেলই বাদ দিবেন, কোন নেতারে দরকার নেই, সেই চ্যানেলই বাদ দিবেন। আরেক ভাই লেখছেন আরেক নেতার কথা, যে কেমন কেমন মানে কি, টাইমিং নেই, টাইম দিয়ে টাইমে আইতে পারে না, মিছা কথা কয়। তো ধন্যবাদ ভাইজান আপনাদের সকলকে এতক্ষণ আমার কথা শোনার জন্য। যদি আমার কথায় আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি, যে অনেক কথাই তো খারাপ লাগতে পারে। তবে যতটুকু আমার কাছে সত্য মনে হয়েছে, বা যতটুকু আমার কাছে মনে হয়েছে যে এটাই ঠিক, সেটুকুই আপনাদের বললাম। এর বাইরে আসলে আমার কিছু বলারও নাই।
যেমন এক ভাই লিখছেন, ভাই ভারতের মতিগতি কিছু বুঝতেছি না, আমাদের কর্মকাণ্ড দেখে বিএনপির নেতাকর্মীরা লাফালাফি শুরু করে দিছে, এটা বলতেছে যে তারেকের কৌশলে ভারতে নেত্রীকেও নাকি প্রত্যাপন করবে, কি হবে বুঝতেছি না। ভাই আপনাদের একটা গ্যারান্টেড কথা বলি, ভারত জননেত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধুর রক্তের সাথে যাদের সম্পর্ক আছে, সরাসরি ডিএনএ তো বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা, পুতুল, জয়, মানে সরাসরি যারা মামতো ভাই, খালতো ভাই, ফুতো ভাই সবাই ডাইকা বলছে হাত ঠ্যাং বাইন্দা দিয়া তোদের ছুঁড়া ফালামো কোথায়? বাংলাদেশে। বহু বাড়াবাড়ি সহ্য করছি তোদের। এটা ভারত সরকারের কথা, যে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল ওনাদেরকে ছাড়া ওনারা রাষ্ট্রীয় মর্যাদায় আছেন, আমৃত্যু ওখানে থাকবেন, ভারত সরকার না ভারতের জনগণেরও কোনো সমস্যা নাই। তারাও বলছে যে ওনারা আমাদের দেশে রাষ্ট্রীয় রাজকীয় হালে থাকবেন, কিন্তু বাকি আওয়ামী লীগ নেতারা যারা আছে তাদের আর কোনো চান্স দিবে না। সবগুলারে খুব দ্রুত দেখবেন খালে বিলে নদী নালা দিয়া পার হইয়া ঢুকতে হবে বাংলাদেশ।